পুরো শরীর শুধু আগুন আর আগুন। আমি জড়ায় ধরবো না এদিক বাচ্চা বের করব কোনোটাই বুঝতে পারছি না। সবারই অবস্থা খারাপ। সোমবারের প্রতিদিনের মতো আমাদের কার্যক্রম শুরু হয়। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত আমাদের ক্লাস হয়। আমি একটু যদি ব্যাখ্যা দিই, ওই ভবনটি হলো একটা আই প্যাটার্নের, যে কারণে এবং মাঝখান থেকে সিঁড়ি। আমাদের উপরের পার্টটা হলো ইংলিশ ভার্সন, তবে বাংলা ভার্সনের ২টা মেয়েদের সেকশন, ওইটা হলো ক্লাস 5। তো আমি যেহেতু ইংলিশ টিচার এবং ক্লাস 8-এরই ফর্ম টিচার আমার সেকশনের বাচ্চা হলো 31। তো যাই হোক, প্রতিদিনের মতো আমরা ক্লাস শেষ করে একটার সময় সমস্ত বাচ্চা নামানোর আমরা সারিবদ্ধভাবে নিচে নামিয়ে দিই। কিন্তু হঠাৎ করে মানে অনেক সময় দেখা যায় বাচ্চারা ওয়াশরুমে যায়, বা অনেক সময় দেখা যায় যে অভিভাবক নিচে দাঁড়িয়ে থাকে, যে কারণে ওখানে আমি দেখলাম একটা কক্ষে ক্লাস 8-এর বাচ্চা 7 থেকে 8 জন বাচ্চা রয়ে গেছে। তখন আমি ওই ওয়াশরুমে যাচ্ছিলাম, পরে ওদের সাথে কথা বললাম, হঠাৎ করে একটা শব্দ হলো, কিন্তু এই শব্দটি বিমানের কোনো শব্দ ছিল না। কারণ আমি তখনও বুঝতে পারিনি যে এটি বিমান। এটি পরে বুঝতে পেরেছি যে এখানে বিমান দুর্ঘটনা হয়েছে। যাই হোক, আমি যেহেতু উপরে আসি, হঠাৎ করে দেখি যে গাছে আগুন লেগে গেছে, বিশেষ করে ওটা নারিকেল গাছে। তা আমার ভাবনাটার একটু মানে আমি খুঁজছিলাম যে আগুন লেগে গেছে, শর্ট সার্কিট হলে সমস্যা নেই, অনেক সময় পাবো, আমাদের জীবনের কোনো ঝুঁকি থাকবে না। আবার চিন্তা করছিলাম যে না, তাহলে তো এমন হতে পারে যে এটা বজ্রপাতও না, কারণ আকাশ ক্লিয়ার একদম। তখন সবাইকে নিয়ে যখন আগুনের যখন তীব্রতা বেড়ে গেল, তখন চিন্তা করলাম যে না, হয়তো সামথিং রং। বিল্ডিং ফুল যদি আগুন ধরে যায় তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। তখন ওই ফ্লোরের ঠিক আমরা উত্তর পাশে আমাদের বাথরুম ছিল। বাচ্চাদেরকে নিয়ে আমি বাথরুমে অবস্থান নিই এবং ওদেরকে বললাম যে পানির কলটা ছেড়ে রাখো, যদি সমস্যা হয় আমরা পানি দিয়ে আমরা রক্ষা পাবো। তারপরে সেই সময় একটা মর্মান্তিক বিষয় হলো যে ওই যে ইঞ্জিনের যে ট্যাঙ্ক, অয়েল যে ট্যাঙ্ক, ওইটা ওই ফিউলটা যখন ব্লাস্ট হয়ে যায়, তখন ওই জ্বালানিটা এমনভাবে আকাশে ওঠে। পরে আমি ভিডিওতে দেখছি, যদিও 10তলা 12তলা পর্যন্ত আকাশে উঠে গেছে, এবং আমার দোতলায়ও আগুন চলে এসেছে, এমনকি ধোঁয়াও চলে এসেছে। তখন ভাবছি যে না, আজকে নিশ্চিত মৃত্যু। কিন্তু সমস্যা একটা জায়গায়, যে আমার নিজের মৃত্যু এটা আমি স্বাভাবিক মনে করলেও, কিন্তু এই যে বাচ্চা, এদের অভিভাবক আমি তখন আমার আবেগ, অনুভূতি কোনো কিছু কাজ করে নাই, কারণ শুধু একটাই ভাবছি যে আল্লাহ, এই বাচ্চাগুলো যদি মারা যায় আমার সামনে থেকে, তাহলে এর জবাবদিহিতাকে আমাকেই দিতে হবে। তারপরও আমি তো নিরুপায়, কিন্তু চেষ্টা করতে দোষ কী? শুধু খুঁজছিলাম কোন দিক দিয়ে আমি বের হব। অবশেষে আমার হয়তো আল্লাহ ওই সময় একটা মাথা ঠান্ডা ছিল, খুব একটা আমি তাড়াহুড়ো করিনি। ভাবছি যে ঠিক আছে, আমার নাকে ধোঁয়া ঢুকে গেছে অলরেডি। বাচ্চারাও দেখি বলছে স্যার বাঁচছি না, আমার নিঃশ্বাস নিতে পারছি না, প্রচণ্ড। আর তেলের যে গন্ধটা ছিল অন্যরকম। এরপরে আমি দেখলাম যে আমার সবচেয়ে ভাগ্য ভালো, উত্তর পাশে একটা ক্লসওয়েল গেট ছিল, যেটা হচ্ছে যে তালা মারা। তা যেহেতু ওই পাশে ওয়াল নেই, তা আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে, আর আমার ডান পাতে এমনিতে আমার লেগামেন্ট ছেঁড়া, তারপরেও আমি মনে করছি না, আমাকে বাঁচতে হবে, পা হারাই গেলে পা পাবো। আমি মিনিমাম আমার মনে হয়েছিল আমি 30 বার ওই ওইটাতে, অর্থাৎ গ্রিলটাকে আমি ধাক্কা মারি, এবং এত জোরে জোরে মারি আমার শু দিয়ে, যে লাস্টে ওটা বাঁকা হয়ে যায়। এবং আপনারা দেখবেন যে ওখানে ওই জায়গাটাতে 3টি এরকম, ওটাকে পাত বলা হয়, ওটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে যখন দেখি যে না, বডি আমার ঢুকছে, এমন সময় একটা ছেলে আসলো। এই করুণ দৃশ্যটা হয়তো আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে মনে করিয়ে দেবে, কারণ এইটা তো একটা ট্র্যাজেডি। ওই ছেলেটি হলো ক্লাস 7-এ পড়ে। সম্ভবত ওর গায়ে ওই ফিউলটা একটা ছিটকে লাগে, যে কারণে ওর পুরো শরীর শুধু আগুন আর আগুন। আমি জড়াই ধরবো না এদিক বাচ্চা বের করব কোনোটাই বুঝতে পারছি না, সবারই অবস্থা খারাপ। তারপরে ওকে বাথরুমে নিয়ে যাক পানি ঢালা হয়, কিন্তু ততক্ষণে খুব খুব বাজে অবস্থা। আমাদের টিচারদের যে রুমটা ছিল, ঠিক বিমান যে জায়গায় দুর্ঘটনায় কবলিত হয়েছিল, ঠিক তার উপরেই ওই টিচারদের রুম ছিল। তা টিচারদের রুমটা ছিল, ওখানে আনোয়ার স্যার ছিলেন এবং আশরাফ স্যার ছিলেন। বর্তমানে তারা বার্ন ইউনিটে ভর্তি আছে এবং তাদের শ্বাসনালীরও সমস্যা দেখা দিয়েছে। তো এই স্যার দুইজন ছিলেন, আমার মাথায় কিন্তু তখন নেই, কারণ অন্ধকারে, ধোঁয়ায় অন্ধকার, আমি কিছু দেখতে পাইনি। যাই হোক, একে একে সব বের হলাম, এমনকি আনোয়ার স্যার ওই পাশ দিয়ে বের হয়েছিল। আশরাফ স্যারের কথাটা সেই সময় জানতাম না বা দেখিনি। কিন্তু আরও একটা, আমার যদিও এই খারাপ একটা মুহূর্তের সময় আমার কাছে মনে হয়েছে একটা ভালো দিক, সেটা হলো একটা আম গাছটি ছিল ঠিক বিল্ডিংয়ের পাশে।
আর এই আম গাছ থাকার কারণেই আমরা ওই আম গাছ দিয়ে দোতলা থেকে আমরা অনেকেই নেমে গেছি। এই ট্র্যাজেডি আমার সারা জীবনও আমি যতদিন বেঁচে থাকবো আমাকে ভোগাবে, কারণ এখানে যে একটা সন্তানদের সাথে আমার একটা মহব্বত। এখানে আমার আমার সাথে প্রথম আলোর সাংবাদিক একজন ভাই, তার ছেলে সায়ের ছিল। সায়ের আমাকে জড়িয়ে ধরে বলছে, স্যার আমরা কিভাবে বাঁচবো? বললাম, বাবা দাঁড়াও, আমি দেখি গ্রিলটা ভাঙতে পারি কিনা। তারপরে এইভাবে সবাই আমরা যখন নিচে নামি, ওরা আমাকে জড়িয়ে ধরে বলে, স্যার আমাদের জীবনের সব থেকে একটা মুহূর্তে আপনি আমাদের এই বিপদের মধ্যে ছিলেন, সারা জীবন আপনার মনে রাখবো। আমি বললাম, বাবা দেখো আর কে আছে, তোমরা আমাকে বলো, যে স্মরণ করিয়ে দাও কে আছে আর ভিতরে। তখন বললো যে স্যার তানভীর নামে একটা ছেলে আছে। পরে এই তানভীরের যে আমরা উদ্ধার করব সেই সময় আগুন জ্বলে গেছে। কিন্তু তানভীরের আমার ক্লাসে আমি 31 আমার বাচ্চা, সেখানে আমার 30 জন বাচ্চা সেফ, কোনো আগুনে বা পড়ে নাই, কিন্তু তানভীর মারা গেছে ততক্ষণে। পরের তার পরিবার থেকে জানতে পারলাম, তানভীর যখন ব্যাগ নিয়ে নিচে নামছিল, তার পিছন থেকে বিমানের কোনো একটা অংশ ঢুকে এই পাশে বাড়ি খেয়ে ঢুকে গেছে এবং সে স্পট ডেড। তার পিছন অংশ পুড়ে গেছে এবং সামনের অংশ ভালো ছিল। তাই এই যে আমার তানভীরের জন্য আজও আমি কাঁদছি, কারণ তানভীর ওই ক্লাসের সবথেকে ভালো একটা স্টুডেন্ট, ভদ্র। এবং তার বাবা বলেছিলেন, স্যার আমার ছেলেকে আমি একদিন না কিছু একটা হবে, আপনি দেখেন। আমি বলেছিলাম যে ভাই আমরা তো বাচ্চা দেখলে অনেক কিছু বলতে পারি, আপনার ছেলে কিছু একটা হবে এটা আমরা জানি, কিন্তু সেই হওয়াটা যে মৃত্যু মিছিলে পরিণত হবে, আজ সে টাঙ্গাইলের মির্জাপুরে শায়িত আছে। আমরা তার জন্য মাগফিরাত কামনা করি। আর নিচে এসে যে ট্র্যাজেডি, সেটা আর আমার চোখ দিয়ে শুধু পানি পড়েছে, আমার কিছুই করার ছিল না। দেখলাম একটা মেয়ে হঠাৎ করে সে আগুনের থেকে নিচের অংশ, ওই যে নিচে যে জায়গায় বিমানটা দুর্ঘটনায় কবলিত হয়েছিল, সে হামাগুড়ি দিয়ে পড়ে বলছে, দেখি একটা অন্যরকম একটা পৃথিবী দেখছে, আর আতঙ্ক মাটিতে লোটায়ে। মনে হলো যে ঠিক এই ধরনের আমি সেই কল্পনাটা আমার এখনও তাড়া করছে, আমি এখনও ট্রমাতে ভুগছি। আর দেখলাম 2 জন ছেলে সম্ভবত বিমানের পাখা লেগে এখান থেকে অংশ নাই। আমি এই দেখে আরও মর্মাহত। আমি নিজেকে আর সহ্য করতে না পেরে আমার মনে হয়েছিল আমি যেন মাইরিন মিসের মতো যদি আরও 10টা বাচ্চা বা আরও 20টা বাচ্চা যদি উদ্ধার করতে পারতাম এই আগুনের মধ্যে, তাহলে নিজেকে টিচার হিসেবে আরও দাবি করতে পারতাম। তারপরও আমি যতটুকু করেছি, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব না, কারণ আমি মনে করি দুর্ভাগায়, কারণ তানভীর যদি না মরতো, আরও যদি কতজনের প্রাণ যদি না যেত, তাহলে ভাবতাম যে না কিছুটা আমি কাজ করতে পেরেছি। এটি আমার জীবনের সবথেকে, যতদিন বেঁচে থাকবো এই স্টুডেন্ট এবং আমার মাঝে যে সম্পর্কটা, এটা হয়তো থাকবে, কিন্তু এই যে ট্র্যাজেডি আমি কখনো ভুলতে পারবো না।